আপনাদের সবাইকে আজকের একাত্তর সংযোগে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফা জাহান তিথি। বাংলাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি আমাদের স্বাধীনতা, বাংলাদেশের সৃষ্টি এর সাথে এই আন্দোলন সংগ্রামের সাথে আসলে যে দলটির হাত ধরে এসেছে, সেই দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দলের নেতাকর্মীরা এই দিনটি উদযাপন করছেন এবং ইতিহাসের বাঁক বদলে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকা, দুর্বলতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, তা নিয়ে কথা বলবো আজকের একাত্তর সংযোগে। এবং বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রধান, যিনি দলীয় সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা চড়াই উচ্চাই পেরিয়ে আজ টানা ৪ মেয়াদে ক্ষমতায় এবং তার দলটি পালন করছে, যেমনটি বলছিলাম, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবং দলের সভাপতি শেখ হাসিনা আজকে সমাবেশে তিনি বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে, যে বারবার আঘাত এনেও আওয়ামী লীগের কোনো ক্ষতি করা যায়নি। ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ কিন্তু আবারও বারবার করে সংগঠন জেগে উঠেছে, ফিরে এসেছে এবং কারো ভয়ে ভীত না হয়ে নেতাকর্মীদের পাশে থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমাদের সহকর্মী শাহনাজ শারমিনের কাছ থেকে প্রথমে একটু আজকের সমাবেশে বিস্তারিত জেনে নেব। ১৯৪৯ সালে ২৩ জুন রোজ গার্ডেনে পাকিস্তানি শোষণ বঞ্চনার প্রতিবাদে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জন্ম নিয়েছিল যে সংগঠন, সেটি আজ বিশ্বের ষষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। লাখো নেতাকর্মী ও সমর্থকদের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে সেই দল। বিকেলে সরওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীত ও পতাকা উড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সূচনা হয়। ৭৫ বছরের লড়াই, সংগ্রাম আর ঐতিহ্যকে সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, গণমানুষের সংগঠন আওয়ামী লীগ, জনগণের অধিকার আদায়ের এই দলকে বারবার আঘাত করা হয়েছে, কিন্তু বারবারই ফিনিক্স পাখির মতো দল জেগে উঠেছে। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। তিনি বলেন, যারা দলের চেয়ে নিজেদের বড় মনে করেন তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতা এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি আর দুর্নীতি করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। দলের ৭৫ বছর পূর্তিতে তরুণ প্রজন্মের কাছে স্মার্ট দেশ, স্মার্ট সোসাইটি ও স্মার্ট অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান থেকে ডিজিটাল। যেমনটা বলছিলাম, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইতিহাসের বাঁক বদলে এই দলটির যে প্রভাব বা এই দলটির যে দুর্বলতা বলি, সম্ভাবনা বলি, চ্যালেঞ্জের কথা বলি, ভূমিকার কথা বলি, সেসব নিয়ে কথা বলবো। অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন অধ্যাপক আব্দুল মান্নান, রাজনীতি বিশ্লেষক এবং সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং আমাদের সঙ্গে আছেন মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। অজয় দাশগুপ্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী মুসলিম লীগ দলটি যখন প্রতিষ্ঠিত হয়, সেই সময়ে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের কথা এবং গণতন্ত্র, স্বায়ত্তশাসনের কথা বলতো, এবং পরবর্তীতে আমরা দেখলাম এই যে অসাম্প্রদায়িক চেতনা থেকে সেখানে মুসলিম শব্দটি বাদ দেয়া হলো, আওয়ামী লীগ হলো। এই যে দলটির ঐতিহাসিক দিকের কথা আমরা বলে থাকি, এখনকার নেতাকর্মীদের কাজকর্মে সেই ঐতিহাসিক দিকটা আপনি কতখানি দেখেন? আজকের এই দিনে ৭৫ বছর এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। এখনো যারা কাজ করছেন তাদের অবদানকেও স্মরণ করি। আপনি যে বাকবদলের প্রশ্নগুলো বলেছেন, এটা কিন্তু খুব যথার্থ। একটা ক্ষমতাসীন দল থেকে তারা কিন্তু বের হয়ে এসেছিল।
যারা আওয়ামী লীগ গঠনে উদ্যোগী হয়েছিলেন তারা কিন্তু সবাই মুসলিম লীগ করতেন, দুই একজন হয়তো ব্যতিক্রম ছিলেন। সেই রকম একটা ক্ষমতাসীন দল তার এখন যে পরে যে প্রশ্নটা করলেন যে সেই দলটা সেই ওই সূচনা লগ্নের যে চেতনা আদর্শ সেটা কতটা ধারণ করবে, সেখান থেকে কিন্তু বের হয়ে এসেছিল ক্ষমতাসীন দল থেকে। এটা একটা বড় বাক বদল। কিন্তু শুরুতে যেমন পূর্ব বাংলা তার বঞ্চনা সেগুলো ধরা পড়ছিল ভাষার প্রশ্নে, তারপরে এখান থেকে পূর্ব পাকিস্তানের সব পশ্চিম পাকিস্তানের লোকদের বসানো হচ্ছিল প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদর দপ্তর, কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর, সব পশ্চিম পাকিস্তানে। এই জায়গাটা চ্যালেঞ্জ করেছিল কিন্তু শুরু থেকে আওয়ামী লীগ। 54-তে 21 দফা কর্মসূচির মধ্যে স্বায়ত্তশাসন সুনির্দিষ্ট করল। আবার বাকবদল যদি বলেন, 56-তে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এই অসাম্প্রদায়িক প্রশ্নটি সেটা কিন্তু ওই ক্ষমতার সঙ্গেও জড়িত ছিল। কারণ আওয়ামী লীগ তখন কংগ্রেস বা তফসিলি ফেডারেশন তারা পৃথক নির্বাচন ছিল এবং বেশ কিছু আসন ছিল কিন্তু পূর্ব পাকিস্তান আইনসভা, তাদের সমর্থনের জন্য কিন্তু এর একটা প্রয়োজন ছিল। আবার তার চেয়ে বেশি ছিল আওয়ামী লীগের ভেতর থেকে তাগিদ। বঙ্গবন্ধু যখন 57 সালে কাকমারি সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করছিলেন তখন বলেছিলেন যে 53 সালেই আমি আওয়ামী লীগে প্রস্তাব তুলেছিলাম, ভাসানী সাহেব সভাপতি সমর্থন দিয়েছিলেন, তবে কেউ কেউ বিরোধিতা করেছিল। এই সাম্প্রদায়িকতার প্রশ্নে বা অসাম্প্রদায়িকতার প্রশ্নে এখনো কিন্তু আওয়ামী লীগের ভেতরে টানাপোড়েন রয়ে গেছে, সেটা কিন্তু দূর হয়নি পুরোপুরি। অনেকে অভিযোগ করেন যে দলের ভেতর থেকে কেউ কেউ হয়তো সাম্প্রদায়িক মনোভাব নানান জায়গায় পোষণ করেন, তার প্রকাশ ঘটে নানান। বাকবদল যদি বলেন সামরিক শাসনকে চ্যালেঞ্জ করা, 58-তে সামরিক শাসন চ্যালেঞ্জ করা, এটা হচ্ছে বড় বাকবদল। 66 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা নিয়ে আসলেন, তিনি কিন্তু 54-র যে 21 দফার স্বায়ত্তশাসন সেখান থেকে আবার ভিন্ন পথে যাত্রা শুরু করেন। 21 দফায় কিন্তু ছিল অর্থ কেন্দ্রের হাতে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ। উনি কিন্তু 6 দফায় অর্থ নিয়ে আসলেন প্রদেশের হাতে এবং 6 দফার 4 দফায় কিন্তু অর্থ সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত, যে এখান থেকে অর্থ পাচার করতে দেওয়া যাবে না, এখানের অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তান গড়ে তোলা সেটা করা যাবে না। এটা কিন্তু বড় ধরনের বাকবদল। আবার 70 সালের নির্বাচন পর্যন্ত কিন্তু এক পাকিস্তান আরো কিছুদিন থাকতে পারে এই ধারণা থাকলেও 71-এ যখন গণহত্যা শুরু করলো পাকিস্তানিরা, নির্বাচনের রায় মানলো না, নিরস্ত্র অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছিলেন, সমুদ্র হিমাচল ভারতবর্ষ জেগে উঠেছিল তার ডাকে। কিন্তু সেই সময় যে প্রশাসন ছিল ভারতীয়দের নিয়ে, বা পুলিশ বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, তারা কিন্তু গান্ধীর আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ব্রিটিশ বিরোধী অবস্থানে যায়নি। কিন্তু বঙ্গবন্ধুরাও ডাকে সাড়া দিয়ে 71-এ যারা এখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা কিন্তু অসহযোগ আন্দোলন করেছিল এবং একেবারেই তাই। এবং এটি একটি দেখবার মতো বিষয়, সেটি হচ্ছে বঙ্গবন্ধু তিনি কিন্তু জনগণকে সাথে নিয়ে আন্দোলন এবং নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই কিন্তু তিনি বিপ্লব এনেছেন এবং আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই জায়গাটায় অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে জনগণের দল আওয়ামী লীগ আমরা দেখেছি, এবং সেই জনগণের দল 75 বছর এসে বা 75 বছর পর এসে আপনি কি মনে করেন কতটা জনগণের দল হয়ে উঠতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ? আপনাকে ধন্যবাদ। আজকে যেহেতু এই উপমহাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে, তার সাথে জড়িত গোড়া থেকে যারাই ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, পরবর্তীকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতীয় 4 নেতাকে, যাদেরকে 1975 সনের 3রা নভেম্বর
জেলখানার ভিতরে হত্যা করা হয়েছিল। দেখেন, আপনি যে প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছেন আজকের অনুষ্ঠানটি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি ফিনিক্স পাখির কথা বলেছেন। কাকতালীয় কিনা জানি না, আজকে আমার যে কটি লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে তার একটি লেখার নাম ছিল ফিনিক্স পাখির মতোই আওয়ামী লীগের পুনর্জন্ম হবে সবসময়। এটা কাকতালীয় কিনা জানি না, বা উনি পড়েছেন কিনা আমি বুঝতে জানি না। দ্বিতীয় কাকতালীয় ব্যাপারটি হচ্ছে, আওয়ামী লীগের জন্মের কথা যখন বলি, 23শে জুন 1949 সনে, 1757 সনে 23শে জুন পলাশীর আম্রকাননে সেই পলাশীর যুদ্ধে কিন্তু বাংলার সূর্য অস্তমিত হয়েছিল। আমার কাকতালীয় ভাবে কিনা জানি না, সেই 23শে জুনই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবার প্রতিষ্ঠিত হয়েছিল এই দীর্ঘ সময়ের ব্যবধানে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে আওয়ামী লীগ এই 75 বছরের মধ্যে অনেক কাজ করেছে, নিঃসন্দেহে, কিন্তু আওয়ামী লীগ তার আর অরিজিনাল জায়গায় আছে কিনা, যেই মতাদর্শ ধারণ করে আওয়ামী লীগের জন্ম, যে মতাদর্শ ধারণ করে আওয়ামী লীগের অনেক ক্রান্তিকাল থেকে আবার উঠে আসা, আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা, আবার রাষ্ট্র ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে সেখান থেকে তাদেরকে চলে যেতে হওয়া, বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় 4 নেতাকে হত্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে একাধিকবার হত্যার চেষ্টা, তারপরেও যে আওয়ামী লীগ এই জায়গাটা যে আছে, আজকের যে জায়গাটি যে আছে, এটি যে কোনো রাজনৈতিক দলের জন্য একটা ঈর্ষণীয় ব্যাপার হতেই পারে। আপনি যেন বললেন যে জনগণের যে দল, আমার বয়স তার কম হয় নাই, আমি পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের জন্ম, বেড়ে ওঠা, জন্ম সময় হয়তো আমি খুবই আমারই জন্ম হয়েছে বলতে হয়, কিন্তু তারপর থেকে তো আমার যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 69-এর গণ আন্দোলন করেছি, 67 আন্দোলন করেছি, তো এই সময় থেকে আমি আওয়ামী লীগের কাছ থেকে একদম আওয়ামী লীগ একজন কি বলে যে কোন ধরনের সদস্য বা পদ পদবি দখল না করার পরেও একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি আওয়ামী লীগের রাজনৈতিক গতিবিধিকে কিভাবে কোথায় যাচ্ছে সেটা পর্যবেক্ষণ করার। আমার পর্যবেক্ষণের ফলটি যে আমার নিজের জন্য খুব সুখকর না। কেন না সেটাই আমি বলি, আওয়ামী লীগ গণমানুষের দল ছিল। বঙ্গবন্ধু যে সাধারণ মানুষ, চাষি, শ্রমিক, তাদেরকে নিয়ে আওয়ামী লীগ করেছিলেন, তাদের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ করেছিলেন, বাঙালির স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ করেছিলেন। সেই আওয়ামী লীগ করতে গিয়ে তিনি বারবার 23 বছরের মধ্যে 13 বছর কারাগারে কাটিয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন দুবার, 1968 সনে আগরতলা ষড়যন্ত্র মামলার সময়, আবার 1970-এ বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় তিনি দুইবার মৃত্যুমুখে পতিত হয়েছেন। তিনি কখনো কিন্তু সেই জনগণের যে গুরুত্ব, সেটা তৃণমূলের যে গুরুত্ব, সেটা তিনি কখনো সেখান থেকে বিচ্যুত হন নাই, তিনি সেটা অস্বীকার করেন। 75 বছর পরে যদি আমরা এসে দেখি, আমরা মনে হয় সেই জায়গাটিতে নেই। আপনি দেখেন, আমার সামনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এরশাদের সময় চট্টগ্রামের উনি দেশাদ বিরোধী আন্দোলন এক পর্যায়ে জনসভা করতে গেলেন, ট্রাকের মধ্যে যে গুলি চালালো তাকে হত্যা করার জন্য, সেই গুলিকে সামনে বুক পেতে তাকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো বড় নেতা না, সাধারণ কর্মীরা, তৃণমূলের কর্মীরা। সেদিন সম্ভবত 23 জন তৃণমূলের কর্মী, ছাত্রলীগের কর্মী নিহত হয়েছিলেন বুকে গুলি নিয়ে পুলিশের। আবার 21শে আগস্টের ঘটনা যদি দেখেন, যারা এই যে আপনি বলছেন, এই যে জি অধ্যাপক মাদান, আপনি যেটি বলছেন যে আসলে এই যে জনগণের বা যে জনসম্পৃক্ততা আমরা আওয়ামী লীগের শুরুতে বা বঙ্গবন্ধুর সময়, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর বক্তব্যে আমরা দেখেছি। আমরা আসবো আপনার কাছে এই বিষয়ে, আমরা আরেকটু বিস্তারিত কথা বলবো। একটা বিরতির সময় হয়ে গেছে। খুশি কবির, বিরতির পর ফিরে এসে আপনার মন্তব্য নেব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এই 75 বছরে দলটির রাজনীতির দিকে আমরা ফিরে তাকাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন অতিথিরা, আবারও তাদের কাছে ফিরতে চাই। খুশি কবির, যেটি বলছিলাম যে বিরতির পর ফিরে এসে আপনার কাছে আসবো, আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন আওয়ামী লীগের এই যে বাংলাদেশ তৈরি, তার সাথে আন্দোলনের সাথে যে যাত্রা, তাদের হাত ধরে নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা বিজয় অর্জনের পরবর্তীতে এসে বর্তমান আওয়ামী লীগকে যেভাবে দেখছেন, সেই জায়গাটিতে আপনার পর্যবেক্ষণ কি?
ধন্যবাদ। ৭৫ বছর একটি লম্বা সময়। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পেছনেও আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে তাদের একটা ভূমিকা ছিল, এবং এই ভূমিকা আসলে যে যাই বলুক এটাকে মুছে দেওয়া যাবে না, এটাকে ম্লান করাও যাবে না। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে বা স্বাধীন হওয়ার জন্য যে ভূমিকা রেখেছে সেটা অবশ্যই এটা প্রশ্নের ঊর্ধ্বে, এটার ব্যাপারে কার কোনো প্রশ্ন তোলাও দরকার নেই। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমাদের পূর্বের যে বক্তারা, শ্রদ্ধেয় বক্তারা যেটা বলছেন বর্তমান আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, আওয়ামী লীগ কিভাবে সৃষ্টি হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল, কি আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, কিভাবে মুসলিম শব্দটা ফেলে দিয়ে একটা অসাম্প্রদায়িক শুধু আওয়ামী লীগ, মুসলিমটা বাদ দিয়ে আওয়ামী লীগ হওয়া, জনগণের সাথে একটা সম্পৃক্ততা, জনগণের একটা রাজনৈতিক দল হিসাবে, এই সবগুলো মানে আসলেই এটা হচ্ছে সঠিক। এটার মধ্যে কোনো ক্ষেত্রেই কোনো জায়গায় এটার মধ্যে কোনো বিতর্ক বা কোনো অস্পষ্টতা থাকার কোনো কথা নয়। যারা আনতে চায় তারা ইতিহাসটা জানছে না। আমি এখন যদি দেখি যে বর্তমানের আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় একটানা অনেক বছর ধরে আছে। তারা 2009 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ একটানা আছে, এবং তেমন কোনো বিরোধী দল আমরা দেখছি না। যেটা আগেও আওয়ামী লীগ প্রথমে তো স্বাধীনতার পরপরই ছিলেন ৭৫ পর্যন্ত, তারপরে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত ছিলেন, তারপরে আবার ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত আছেন, আরো থাকবেন, তাদের একটু অন্ত শেষ হবেই। তো যেখানে আগে যেরকম ৯৬ থেকে ২০০১ একটা বিরোধী দলের আমরা একটু দেখেছি, আমরা বিরোধী দলের সাথে একমত থাকতে পারি বা নাও থাকতে পারি, তার আদর্শের সাথে থাকতে পারি বা নাও থাকতে পারি। তারা ক্ষমতায় আসার পরে ২০০১-এর পরে কি করেছে এটা সবাই জানে। সেখানে আওয়ামী লীগকে কিভাবে কোণঠাসা করতে চাওয়া হয়েছিল, হত্যা করতে চাওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ, সেখান থেকে কিভাবে আওয়ামী লীগ শক্তভাবে রুখে দাঁড়িয়েছে, ফিরে তারা শক্তভাবে দাঁড়িয়েছে। ২০০৭-৮-এ যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, জেলে নিয়ে যাওয়া হয়েছিল অনেক নেতাদের, সেটার মধ্যে আমাদের আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও জেলে নেওয়া হয়েছিল। সেখান থেকে তারা ফিরে এসে যখন বেশ নিরঙ্কুশ সিটে তারা ২০০৯ সংসদ গঠন করলো, তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে ভূমিকা সেটাকে আমরা কোনো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এখন বিরোধী দলে যারা আছে তারা বলতে চায় যে তাদেরকে দেওয়া হচ্ছে না। জি, বিরোধী দলের বক্তব্য আমরা জানি। দুঃখিত, আপনার মাঝখানে একটু প্রশ্ন করছি, যেটি হচ্ছে এখানটায় কি দল হিসেবে আওয়ামী লীগের দায় দেখেন বিরোধী দলের যে নিষ্প্রভ ভূমিকা? এই কারণে আমি সেটা আপনি যদি আমাকে বলতে দিতেন, জি এটা হলো অবশ্যই। বিরোধী দল তারা এটা বলছে, কিন্তু এটা জনগণ জানে যে একটা দলের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে আদর্শিকভাবে কিছু নিয়ে যাওয়া, যেটা তাদের জনগণের মূল বিষয়ের সাথে তাদের চাওয়া, তাদের প্রয়োজনীয়, তাদের পাওয়া সবকিছু নিয়ে মিলে তাদের কাছে যাওয়া। সেটা তারা ব্যর্থ, আমি বলবো সেটা ব্যর্থ, এবং তারা কিন্তু দল হিসেবেও দাঁড়াতে পারছে না। তো এখানে আওয়ামী লীগ এককভাবেই আছে। এই এককভাবে হওয়াটা কিন্তু আমি মনে করি এটা কিন্তু ইতিবাচক খুব বেশি না। একটা বিরোধী দল না থাকলে গণতন্ত্র কিন্তু সঠিকভাবে চলতে পারে না। একটি দল যদি এককভাবে চলতেই থাকে এবং তাকে সমালোচনা করার কোনো জায়গা নাই বা কেউ কিছু নাই, সেখানে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আওয়ামী লীগকে তার আগের জায়গায় জনগণের কাছে পৌঁছানোর ব্যাপারে আসলে দায় দায়িত্বটা কার, কিভাবে করা যায়। সেই জায়গাটাই নিশ্চয়ই আওয়ামী লীগকে দল হিসেবে ভাবতে হবে। আমরা আসবো আবারও আপনার কাছে। অজয় দাশগুপ্ত, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে অসাম্প্রদায়িকতার চিন্তা থেকে, সেই মনোভাব থেকে
মুসলিম শব্দটি বাদ দেয়া হলো, কিন্তু এখন যে পরিস্থিতি আমরা দেখছি এবং বিভিন্ন সময়ও আমরা দেখেছি আওয়ামী লীগ যেহেতু লম্বা সময় ধরে ক্ষমতায় আছে, সেখানে অন্যান্য যে দলগুলো রয়েছে জামাত বিএনপি থেকেও অনেকে অনুপ্রবেশ করেছে, সেরকম কথাও বলা হয়ে থাকে এবং বিভিন্ন কমিটিতে জায়গা পেয়ে তারা নমিনেশন পেয়েছে, নির্বাচন করে সেখানে তারা নির্বাচিত হচ্ছেন। তো এই যে মতাদর্শ আওয়ামী লীগের, সেই মতাদর্শ থেকে কি দলটি তাহলে এখন সরে আসছে কিনা? হ্যাঁ, হ্যালো, জি শুনতে পাচ্ছি অজয় দাশগুপ্ত। মতাদর্শগত লড়াই করেই কিন্তু মৌলানা ভাসানী বলেন এবং পরবর্তী দীর্ঘ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24 বছর প্রায় মতাদর্শগত লড়াই করেই কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, জনগণের মধ্যে নিয়েছেন, সংগঠন করে চলেছেন। কখনো এই যে এখন আওয়ামী লীগের ভেতরে যেমন আপনি বললেন যে সাম্প্রদায়িক তার সমস্যা দেখছি, আবার বিরোধী যারা আওয়ামী লীগে আক্রমণ করছে, বাংলাদেশের উন্নতি অগ্রগতিকে আক্রমণ করছে, সেটাও কিন্তু একটা সাম্প্রদায়িক মনোভাব থেকে, অর্থাৎ বিপদটা কিন্তু দুই দিক থেকে আসছে। এবং অনেককে বলতে চান, আওয়ামী লীগের ভেতরেও বলতে চান যে বাইরের সাম্প্রদায়িক প্রতিপক্ষকে মোকাবেলা করতে গিয়ে আমাদেরকে ওই মানে অনেকটা আপোষ করতে হচ্ছে। এইটা কিন্তু প্রতিবেশী দেশেও এই বিপদ আছে। বঙ্গবন্ধু বহুবার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার ভারতের নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের কারণেও কিন্তু আমাদের অনেক সময় এই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের এখানে তারা নানান রকমের অপতৎপরতা চালানোর সুযোগ পায়। এইখানে বঙ্গবন্ধুর কাছ থেকেই কিন্তু শেখার আওয়ামী লীগের যে সাম্প্রদায়িক শক্তি, এটা দিয়ে কিন্তু ৭১ আসেনি, মুক্তিযুদ্ধে বিজয় আসেনি। এবং অর্থনৈতিক উন্নয়ন শুধু বাংলাদেশে না, দুনিয়ার কোন সাম্প্রদায়িক রাষ্ট্র যারা ধর্মের কারণে বিভাজন তৈরি করে জনগণের মধ্যে, একটা রাষ্ট্র আমরা বের করতে পারবো না যে উন্নতি অগ্রগতির পথে চলতে পেরেছে। কাজে বাংলাদেশকে উন্নত বিশ্বে যেতে হলে, স্মার্ট বাংলাদেশে যেতে হলে এই সাম্প্রদায়িকতা কিংবা মানুষে মানুষে অনাকাঙ্ক্ষিত বিভেদ, এটা কিন্তু অবশ্যই মোকাবেলা করতে হবে। এর কোনো বিকল্প পথ মানব সমাজ এই প্রায় ২০০ দেশ কোথাও কেউ দেখাতে পারেনি। আওয়ামী লীগকেও এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্ত বুদ্ধির চর্চা, এই পথেই চলতে হবে, এর বিকল্প নেই। যেমনটি আপনি বলছিলেন, আমাদের আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো। আমাদের সাথে অধ্যাপক ডক্টর মিজানুর রহমানও যুক্ত হবেন, আপনারা আছেন আমাদের সঙ্গে। দর্শক, ফিরছি একটা বিরতির পর, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আজকের ৭১ সংযোগে আমরা কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, অজয় দাশগুপ্ত এবং খুশি কবির। আবারও ফিরছি তাদের কাছে। অধ্যাপক আব্দুল মান্নান, যে অসাম্প্রদায়িকতার কথাটি বারবার হচ্ছে, অর্থাৎ পাকিস্তানের মতো একটি প্রবল সাম্প্রদায়িক রাজনৈতিক পরিসরে যেখানে আওয়ামী লীগ তারা অসাম্প্রদায়িক চেতনার চর্চা করতে পারলো, মুসলিম শব্দটি বাদ দিতে পারলো, কিন্তু আমরা যদি একেবারে সাম্প্রতিক সময়ের কথা দেখি তাহলে দেখব যে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন এবং রাজনৈতিক দলের সাথে সখ্যতা দেখেছি আমরা, এবং ২০০৬ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ ইসলামিক ঐক্য জোটের সাথে ৫ দফা চুক্তিও করেছে। হেফাজতের দাবিতে আমরা পাঠ্যপুস্তকে পরিবর্তনও আনতে দেখেছি। তাহলে কি এই যে অসাম্প্রদায়িকতার রাজনীতি সেটি থেকে কি সাম্প্রদায়িকতায় রূপান্তরিত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে আমি আমার পূর্বের কথা একটু শেষ করে নেই, যেটা আপনি বলেন জনসম্পৃক্ততা। এখন জনসম্পৃক্ততার চাইতে আমি মনে করি যে আওয়ামী লীগ কিছুটা হলেও প্রশাসনিক আমলা নির্ভরতা তাদের বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদের উপর তাদের নির্ভরতা অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই দুটো কারণে আওয়ামী লীগের জনসম্পৃক্ততাটা অনেক অংশে হয়তো আগের মতো তেমন একটা দেখা যায় না। আপনি এখন যেটা বলছেন যে অসাম্প্রদায়িক রাজনীতি, দেখেন আমি নিশ্চিত না আওয়ামী লীগের কয়জন জন্মের সময় আওয়ামী লীগের যে ১২ দফা কর্মসূচি ঘোষণা করে জন্মটা হয়েছিল, সেই ১২ দফাটি কয়জনে একবার হলো পরে দেখেছেন। সেই ১২ দফার মধ্যে ৬ষ্ঠ দফাই ছিল বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতি বা মানুষের ধর্ম জাতি ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না। সে কারণে পরবর্তীকালে মুসলিম শব্দটা বাদ দিয়ে এটা জনগণের দল হিসেবে করা হয়েছিল। মুসলিম লীগ যখন গঠিত হয়েছিল, মুসলিম লীগ ছিল উত্তরপ্রদেশের আমির ওমরা, বড় বড় ভূস্বামী, তাদের একটা এলিট শ্রেণীর মুসলমানদের রাজনৈতিক দল, তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। আওয়াম মানে হচ্ছে জনগণ। আওয়াম শব্দটা বেসিক্যালি এটা উর্দু শব্দ, জনগণ, জনগণের মুসলিম লীগ মানে
জনগণের লীগ। তো আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। এখন জনগণ কিন্তু এখন আর ততটা মানে গুরুত্ব হয়তো অনেক সময় পায় না বলে আমরা জানি, দেখি যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা কি বলে যে প্রশাসনিক আমলারা, ব্যবসায়ীরা যতটুকু গুরুত্ব পায় আওয়ামী লীগের দলের মধ্যে, সাধারণ মানুষ যে তৃণমূল কর্মী তারা সেটা পায় না। এটা কি ক্ষমতায় টিকে থাকার জন্য কি? না, আমি সেটা বলতে চাই না, এটা একেবারে এত সিম্পলিফিকেশন না, সহজীকরণ না। আবার কি বলে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, হ্যাঁ, এই ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করা শুরু হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পরে। দেখেন আপনি যে বঙ্গবন্ধু কিন্তু সাংবিধানিক ভাবে 1972 সনের সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন সেটা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা হয়েছিল ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না। সেই সংবিধানটিকে একেবারেই পরিবর্তন করে জেনারেল জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা, এটি একটা সাম্প্রদায়িক সংবিধানে রূপান্তর করলেন। সেখান থেকে তিনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিলেন, সেখানে তিনি যত রকমের অসাম্প্রদায়িক শব্দগুলো ছিল সেগুলো সব বাদ দিলেন। আবার এরশাদ সাহেব এসে আরেক কাঠি সরে তিনি এবার রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করলেন। কিন্তু এই পথে তো আমরা আওয়ামী লীগকেও দেখছি। না, ঘটনা পরম্পরা যখন একটা ঘটনা ঘটে তাকে আবার পিছনে ফিরিয়ে নিয়ে যেতে সবসময় তো সহজ, আমরা যতটা মনে করি সে সহজ নাও হতে পারে। এখানে সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখন যদি আপনি বলেন আওয়ামী লীগের এইটা করতে পারবে না কেন, হ্যাঁ সেটা আমি প্রশ্ন করি, আপনিও করেন, পারবে। এটা যদি পারে শেখ হাসিনাই পারবে, যে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক রাজনীতি করার যে একটা অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল সেটি এই মাননীয় প্রধানমন্ত্রী এখনো পারবেন। এই যে গত নির্বাচনটি হলো কয়েকটি কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখেছি, সেটা দুর্গাপূজার সময় বা নির্বাচনের সময় কিভাবে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এমপি যারা ছিলেন, স্থানীয় পর্যায়ে প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ছিলেন, তারা সেখানে ধর্মের কার্ডটা খেলেছেন। এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার। এটা ভারতীয় সাম্প্রতিক রাজনীতি দেখেছি আমরা কিভাবে, ধরুন উত্তরপ্রদেশের মতন একটা সাম্প্রদায়িক মানে যেখানে একটা জিগির তোলা হয়েছিল, সেখানে আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই হোক বলি না কেন, নরেন্দ্র মোদীর মতো দল সে বাবরি কাজ করেনি। জি জি, অজয় দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই। এই যে সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা থেকে সাম্প্রদায়িকতা, এই বিষয়টি নিয়ে তো কথা হলো, কিন্তু আমরা যদি 2016 সালে দল আওয়ামী লীগের যে 20তম সম্মেলন, সেখানে সৈয়দ আশরাফ বলেছিলেন যে দল যদি সবাই নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই এই আওয়ামী লীগকে স্তব্ধ করে দিতে পারে। এবার একাদশ সংসদ নির্বাচনের পর থেকে নির্বাচনের প্রচারের সময় থেকে এক ধরনের বলা হচ্ছে তৃণমূলে বিভক্তি, দ্বন্দ্বের একটি কথা বলা হচ্ছে, এবং অনেক বিশ্লেষকও বলছেন যে এই যে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করেন এখানটায়? অবশ্যই বড় চ্যালেঞ্জ, এবং সে ঐক্যবদ্ধ কি জন্য রাখবেন? স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য তো, বা বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি। এবং একই সঙ্গে দেখেন, আপনি যদি সেই বঙ্গবন্ধুর 52 সালের চীনের অভিজ্ঞতা নিয়ে লেখা আমার দেখা নয়া চীন, এখানে কিন্তু তার অর্থনৈতিক দর্শনের প্রতিফলন ঘটেছে। কি চান তিনি? কৃষকের জন্য কি চান, শ্রমজীবী মানুষের জন্য কি চান, হতদরিদ্র মানুষের জন্য কি চান, সেই কাজগুলো তো করবেন। এখন আওয়ামী লীগের শাসনামলে যদি মুষ্টিমেয় 10% লোকের হাতে 40% সম্পদ পুঞ্জীভূত হয়, সংসদে যদি হতদরিদ্র যারা বা যাদের অর্থবিত্তের জোশ নেই, জৌলুস নেই, কালো টাকা যারা উপার্জন করে না, তারা কি নির্বাচনে প্রার্থী হতে পারবে না? তাদের জন্য কি কর্মীরা কাজ করবে না? কর্মীরা কি আদর্শ নিয়ে যাবে না? আপনি যে বিভেদটা, এই নেতাদের কিন্তু এটা একটা বড় দায়িত্ব, তাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন, যে আমি কর্মীদের মধ্যে অনেক সময় একটা স্রোতে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা থাকতে পারে, এমনকি মানুষের মধ্যেও থাকতে পারে। সেইখানে তো প্রতিরোধ গড়ে তুলতে হয় দলের নেতাদের। বঙ্গবন্ধু সেটা করেছিলেন, শেখ হাসিনা বিভিন্ন সময় এটা করেছেন। এখন কিন্তু আবার নতুন করে চ্যালেঞ্জ এসেছে, এই যে সমাজে বৈষম্য কিন্তু কিংবা সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, সেইটার বিরুদ্ধে দলকে পরিচালিত করতে হবে এবং তাতে ঐক্যবদ্ধ করতে হবে দলকে, দলের নেতা কর্মীদেরকে। স্রোতে হ্যাঁ একদল লোক বলতে পারে যে ধর্মান্ধতাই মুক্তির পথ, সেটার পিছনে অনেক মানুষ ছুটতেও পারে, কিন্তু তার মানে এইটা না যে নেতৃত্বেও সেই পথে চলবে। নেতাদের জেলায়, মহকুমায়, সর্বত্র এবং কতগুলো সহযোগী সংগঠন থাকে যারা হয়তো রাষ্ট্র ক্ষমতার অনেক বাধ্যবাধকতা থাকে, কিন্তু এই যে
সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল একটা দলের, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু রাজনৈতিক আন্দোলন যখন করেছেন সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন ছিল, বাঙালি সংস্কৃতি সাহিত্য তার জাগরণ, সেইটার বিরুদ্ধে যত রকমের আঘাত আসে সেইটাকে মোকাবেলা করা, এই কাজগুলোতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে শুধু না আরো অনেক দলের মধ্যে কমে গেছে। সেই জায়গাটা নজর দেওয়ার কিন্তু নজর দিতে হবে। সময় এসেছে। জি, অনেক ধন্যবাদ। খুশি কবির, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটু ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। আওয়ামী লীগের ৭৫ বছর এবং এর মধ্যে আমরা দেখছি যে ৪৩ বছর ধরেই সভাপতির পদে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দলটির হয়ে। এখানটায় এই যে আওয়ামী লীগের যদি রাজনৈতিক উত্তরাধিকারের কথা বলি, নাগরিক সমাজ হিসেবে রাজনৈতিক উত্তরাধিকার কি দেখেন? নাগরিক সমাজ হিসেবে উত্তরাধিকার দেখবে যখন একটা দলের মধ্যে, আগের আমার পূর্ব বক্তারা যেটা বলে গেছেন, আসলে বক্তারা, যে দলের মধ্যে আপনিও যেটা প্রশ্ন করেছেন যে বিভেদ, এটাকে ঠিক করা, এগুলো হবে কিসের ভিত্তিতে? আমার লক্ষ্য আর আদর্শ যদি ঠিক থাকে, দলের লক্ষ্য আর আদর্শ যদি স্পষ্ট থাকে, সব নেতা কর্মীদের মধ্যে এইটাই যদি মূল থাকে, জনসাধারণের সাথে সম্পৃক্ত হওয়ার এই জায়গাটা যদি মূল থাকে, তাহলেই কিন্তু উত্তরাধিকারের জায়গাটা স্পষ্ট চলে আসবে। দল যদি নীতিগতভাবে তাদের ঠিক জায়গায় থাকে, তখন কে কার আত্মীয় বা সন্তান সেটা বড় হবে না। দলকে কে গাইড করতে পারবে সেটা নির্ভর করবে তার আদর্শিক ভিত্তির উপর, সে কোথায় দাঁড়িয়েছে, কি বিশ্বাস করে, এবং তার ক্ষমতা, সে বিশ্বাসের দিকেই চলে আসবে। আমি বিশ্বাস করি যে তার ক্ষমতা চলে আসবে যে কিভাবে দলটাকে এক রাখা এবং শক্তিশালী করে রাখা। এখন এটা সবচেয়ে বড় কথা। আমি মনে করি যে আওয়ামী লীগের এখন প্রয়োজন তার মূল আদর্শিক জায়গায় চলে যেতে। এখন শুধু সবাইকে সন্তুষ্ট করা না, সবাইকে আমি বলবো না, এক শ্রেণীকে সন্তুষ্ট করা, এক ধর্মীয় গোষ্ঠীকে সন্তুষ্ট করা, এইটা বিষয় না। বিষয় হচ্ছে মূল লক্ষ্য, মূল আদর্শ, বাংলাদেশের যেটা, যার উপর ভিত্তি করে স্বাধীন হয়েছে এত মানুষের, সেই মতাদর্শে থাকা। অনেক ধন্যবাদ। অধ্যাপক আব্দুল মান্নান, সবশেষ আপনার কাছ থেকে এই প্রশ্নে আপনার মন্তব্য নিতে চাই। আমি আমার সওয়াল খুশি কবির বুঝাবার কথা ধরেই ফিরে যেতে চাই। আওয়ামী লীগকে ফিরে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শে, আওয়ামী লীগকে ফিরে যেতে হবে জাতীয় চার নেতার আদর্শে, আওয়ামী লীগকে ফিরে যেতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে যে আদর্শ নিয়ে আমরা যুদ্ধে গিয়েছিলাম সেই আদর্শে। তাহলে আমরা হয়তো এখানে কেউ থাকবো না আওয়ামী লীগ সব দর্পে সব গৌরবে এখন ৭৫ বছর পালন করেছে, ৫০ বছর করেছে, ২৫ বছর করেছে, আল্লাহর রহমতে ১০০ বছরও এর চাইতে আরো ভালো অবস্থানে থেকে তারা পালন করতে পারবে, সেটাই আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের দিনে বঙ্গবন্ধুকে আমি আমার শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। অজয় দাশগুপ্ত, আপনার মন্তব্য নেব সংক্ষেপে। মানে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তো বহুবার, এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগগুলো আওয়ামী লীগেরই আছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় বড় প্রকল্প নিতে হবে, উন্নয়ন অগ্রগতির পথে চলতে হবে। অন্য কোনো দল কিন্তু আওয়ামী লীগের মতো এই ধরনের সুদূর প্রসারী কর্মসূচি বা স্বল্পমেয়াদী কর্মসূচি নিয়ে অগ্রসর হয়নি। তবে আমি সব শেষ কথা বলবো, বঙ্গবন্ধু কন্যা এই উপজেলা নির্বাচনের সময় একটি নতুন স্লোগান বা কর্মপন্থা সামনে নিয়েছেন, সেটা হচ্ছে দলের মধ্যে এই বিভিন্ন পদ পদবি বা স্থানীয় সরকারের বা সংসদ নির্বাচনের পদগুলো, এগুলো কক্ষিগত না করা। এই জায়গাটা শুধু আওয়ামী লীগ না, আমি প্রত্যাশা করব সব দল এইটাকে গুরুত্বের সঙ্গে নিবে, যে পরিবারের মধ্যে না করে গুরুত্বপূর্ণ পদগুলো দলের, প্রশাসনের এবং সরকারের নানা পর্যায়ে জনপ্রতিনিধি, এইগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই এবং আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং সবশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে ৭৫ বছরে এসে বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে এই যে প্রাচীনতম দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, তারা নিশ্চয়ই তাদের যে কর্মকাণ্ড সেটি নির্মোহভাবে বিশ্লেষণ করবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগ।